হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। তো পশ্চিমবঙ্গে যে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, তার জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়ে এর আগে 21টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি, অর্থাৎ প্রায় 1000-এরও বেশি প্রশ্ন আমি বানিয়ে রেখেছি। তো তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর তোমরা জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? শিলাদিত্য। তো তোমরা যদি আগে উত্তর জেনে থাকো প্রশ্নগুলি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হর্ষবর্ধন। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, হর্ষবর্ধনের রাজধানী কোথায় অবস্থিত ছিল? হর্ষবর্ধনের। তো দেখো, দুইয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কনৌজ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে এই কনৌজে স্থানান্তর করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, হর্ষাব্দ কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল? হর্ষাব্দ। তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 606। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করাকে স্মরণীয় করে রাখবার জন্য তিনি এই হর্ষাব্দ গণনা বা এই হর্ষাব্দ সূচনা বা প্রবর্তিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের সভাকবি হিসেবে কে পরিচিত ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি। তো দেখো, চারের এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাণভট্ট। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রখ্যাত পণ্ডিত ও লেখক বাণভট্ট সম্রাট হর্ষবর্ধনের রাজসভার সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? তো হর্ষচরিত। তো দেখো, পাঁচের এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাণভট্ট। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাণভট্ট রাজা হর্ষবর্ধনের জীবনী অবলম্বনে এই হর্ষচরিত নামক ঐতিহাসিক কাব্যটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, হর্ষবর্ধন শেষ জীবনে কোন ধর্ম গ্রহণ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, ছয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রথম জীবনে শৈব থাকলেও হিউয়েন সাংয়ের প্রভাবে হর্ষবর্ধন পরবর্তী জীবনে মহাযান বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, রত্নাবলী গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? রত্নাবলী। তো দেখো, সাতের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হর্ষবর্ধন নিজে একজন সুপণ্ডিত ছিলেন এবং তিনি রত্নাবলী, প্রিয়দর্শিকা ও নাগানন্দ নামক এই 3টি নাটক রচনা করেছিলেন। মনে রাখবে, রত্নাবলী, প্রিয়দর্শিকা ও নাগানন্দ এগুলি হর্ষবর্ধনের লেখা। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, নালন্দার অধ্যক্ষ কে ছিলেন হর্ষের সময় বা অর্থাৎ হর্ষবর্ধনের সময়? তো আটের এখানে সঠিক উত্তর হয়ে যাবে শিলভদ্র। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পর্যটক হিউয়েন সাং যখন নালন্দায় আসেন, তখন সেখানকার অধ্যক্ষ ছিলেন বাঙালি পণ্ডিত এই শিলভদ্র। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? তো নয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে শশাঙ্ক। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শশাঙ্ককে বাংলার ইতিহাসের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হিসেবে গণ্য করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন? শশাঙ্ক। দেখো, তো 10-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গৌড়। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রাচীনকালে বাংলার গৌড় জনপদের রাজা ছিলেন শশাঙ্ক এবং তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। মনে রাখবে, শশাঙ্কর রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো একটু আগে বললাম, তো শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রাচীন বাংলার গৌড় রাজ্যের অধিপতি রাজা শশাঙ্কের রাজধানী ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলায় কর্ণ সুবর্ণতে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? শশাঙ্ক। দেখো, 12-র এখানে সঠিক উত্তর হয়ে যাবে শৈব বংশের। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঐতিহাসিক তথ্য অনুসারে রাজা শশাঙ্ক শিবের উপাসক বা শৈব ধর্মের একনিষ্ঠ অনুসারী ছিলেন। পরবর্তী রয়েছে, দেখো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। তো দেখো, 13-র এখানে সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল 8ম শতাব্দীতে উচ্চশিক্ষার প্রসারে মগধে বিক্রমশিলা মহাবিহার এটি স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন,
সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সেন বংশের। তো 14 এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিজয় সেন। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিজয় সেনকে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং এই বংশের সবথেকে শক্তিশালী ও প্রভাবশালী রাজা হিসেবে গণ্য করা হয়। নেক্সট প্রশ্ন, সেন বংশের শেষ রাজা কে ছিলেন? তো দেখো 15 এখানে সঠিক উত্তর হয়ে যাবে লক্ষণ সেন। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রাজা লক্ষণ সেনের রাজত্বকালকেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন এবং সেন শাসনের অবসান করেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? কৌলিন্য প্রথা। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বল্লাল সেন। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সমাজে উচ্চ বর্ণের মর্যাদা ও আভিজাত্য রক্ষার উদ্দেশ্যে সেন বংশের রাজা বল্লাল সেন এই প্রথার প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, গুপ্ত যুগের বিখ্যাত সমুদ্র বন্দর কোনটি ছিল? তো দেখো 17 এখানে সঠিক উত্তর হয়ে যাবে তাম্রলিপ্ত। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বর্তমান পশ্চিমবঙ্গের তমলুক বা প্রাচীন এই তাম্রলিপ্তই ছিল গুপ্ত যুগে পূর্ব ভারতের অন্যতম প্রধান ও সমৃদ্ধ সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ভেষজ বিজ্ঞানের বিশ্বকোষ কোন গ্রন্থ? তো ভেষজ বিজ্ঞানের এটি মূলত চরক সংহিতায় সবথেকে বেশি লক্ষ্য করা যায়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মহর্ষি চরক রচিত এই গ্রন্থটি প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র ও চিকিৎসা বিজ্ঞানের একটি প্রধান আকর গ্রন্থ। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কামসূত্র গ্রন্থটি কে রচনা করেছিলেন? তো দেখো 19 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বাদশাহ ন্যায়। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, বাদশাহ ন্যায় কামসূত্র গ্রন্থটি রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পঞ্চতন্ত্রের কাহিনী কে রচনা করেছিলেন? যে আমরা ছোটোবেলা থেকে পঞ্চতন্ত্রের কাহিনী শুনে আসছি সেটি মূলত রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রাজপুত্রদের নীতি শিক্ষা প্রদানের উদ্দেশ্যে পশু পাখিদের গল্পের মাধ্যমে পণ্ডিত বিষ্ণু শর্মা এই অমর নীতিশাস্ত্রমূলক গ্রন্থটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, অমৃতবাজার পত্রিকা কত সালে প্রকাশিত হয়? অমৃতবাজার পত্রিকা। তো 21 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1868। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1868 সালে 20 ফেব্রুয়ারি, দিনটা মনে রাখবে, 20 ফেব্রুয়ারি শিশির কুমার ঘোষের সম্পাদনায় এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো রয়েছে, লোহার রাসায়নিক চিহ্ন কোনটি? তো দেখো লোহার রাসায়নিক চিহ্ন হচ্ছে Fe। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লোহার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, তা থেকে এই চিহ্নটি এসছে Fe। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, বিসিসিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিসিসিআই। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই। অপশন সি হয়ে যাবে মুম্বাই। তো ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বা বিসিসিআই এর প্রধান কার্যালয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, শাল নদী কোন নদী পরিচিত? তো শাল নদী নামে কোন নদী পরিচিত? তো দেখো 24 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোপাই। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বীরভূম জেলায় কোপাই নদী অনেক সময় স্থানীয়ভাবে বা সাহিত্যে শাল নদী হিসেবেও পরিচিত পায়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, রামচরিত মানস গ্রন্থের রচিতাকে? রামচরিত মানস। তো 25 এখানে সঠিক উত্তর হয়ে যাবে তুলসী দাস। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 16 শতাব্দীতে গোস্বামী তুলসী দাস অবধি ভাষায় এই মহাকাব্যটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট। তো দেখো 26 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জিন্দাগাদা। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অন্ধ্রপ্রদেশে অবস্থিত জিন্দাগাদা পর্বত শৃঙ্গটি হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ বিন্দু বা সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ। তো 27 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1800 সালে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লর্ড ওয়েলেসলি ব্রিটিশ আধিকারিকদের ভারতীয় ভাষা শিক্ষার জন্য কলকাতায় এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। তো 28 এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেরাদুন। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত এই প্রতিষ্ঠানটি ভারতের বন গবেষণা ও প্রশিক্ষণের প্রধান কেন্দ্র। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, তথ্য জানার অধিকার আইন কবে পাস হয়? তথ্য জানার অধিকার আইন। তো এই 29 সঠিক উত্তর হয়ে যাবে 2005 সালে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সাধারণ মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করতে এই 2005 সালে ভারত সরকার এই বৈপ্লবিক আইনটি পাস করেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তো দেখো 30 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
তো এই রাজস্থান হচ্ছে ভারতের ভৌগোলিক দিক থেকে সবথেকে বৃহত্তম বা বড় রাজ্য। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি? তো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মঙ্গল গ্রহে 2টি উপগ্রহ লক্ষ্য করা যায় এবং সৌরজগতের মধ্যে কোন গ্রহে সবথেকে বেশি প্রাকৃতিক উপগ্রহ লক্ষ্য করা যায় তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, গান্ধী চলচ্চিত্রে গান্ধীর চরিত্রে কে অভিনয় করেন? তো দেখো, গান্ধী চলচ্চিত্রে গান্ধী এই চরিত্রে অভিনয় করেন বেন কিংসলি, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, বেন কিংসলি। তো 1982 সালে মুক্তিপ্রাপ্ত এই বিখ্যাত চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অস্কার পুরস্কারও পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে দেখো, শিক্ষক দিবস প্রতি বছর কবে পালিত হয়? তো দেখো 33-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালিত হয়। তো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন স্মরণে ভারতের এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, জাপানে পরমাণু বোমা কবে নিক্ষিপ্ত হয়? জাপানে পরমাণু বোমা, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1945, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে এই ভয়াবহ বোমা বর্ষণ করেছিলেন এবং এই জাপানে এই পরমাণু বোমাগুলির নাম কী ছিল তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, ভাকরা নাগাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো 35-এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু নদীর উপর, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি ভারতের অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ বহুমুখী নদী পরিকল্পনা যা শতদ্রু নদীর উপর নির্মিত। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় ফুল কোনটি? তো দেখো, ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পদ্ম ফুল ভারতীয় ঐতিহ্য ও পবিত্রতার প্রতীক হিসেবে ভারতের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? তো দেখো 37-এর এখানে মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 5, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র কোনটি ছিল? তো সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র ছিল হরপ্পা, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত ও অন্যতম প্রধান শহর ছিল এই হরপ্পা, যার নাম অনুসারে একে হরপ্পা সভ্যতাও বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, চৌথ কর আদায় করতো কোন সম্প্রদায়? চৌথ কর, তো দেখো 39-এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে মারাঠারা, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মারাঠা সাম্রাজ্যের অধীনে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার বিনিময়ে প্রতিবেশী রাজ্য থেকে আয়ের 1/4 বা চৌথ কর নেওয়া হতো। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, বিদ্যুৎ বাল্ব আবিষ্কার করেন কে? তো বৈদ্যুতিক বাল্ব বা বিদ্যুৎ বাল্ব আবিষ্কার করেছিলেন থমাস আলভা এডিসন, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1879 সালে মার্কিন বিজ্ঞানী থমাস আলভা এডিসন প্রথম বাণিজ্যিকভাবে সফল বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, চাঁদে গেলে কোন রাশি অপরিবর্তিত থাকে? তো চাঁদে গেলে মূলত অপরিবর্তিত থাকে ভর, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভর হলো বস্তুর মধ্যস্থিত পদার্থের মোট পরিমাণ যা মহাকর্ষ বলের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় না। পরবর্তী প্রশ্ন, টেলিফোনের আবিষ্কারক কে ছিলেন? টেলিফোন, তো দেখো টেলিফোন আবিষ্কার করেছিলেন গ্রাহাম বেল, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আলেকজান্ডার গ্রাহাম বেল 1876 সালে প্রথম কার্যকারী টেলিফোন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এক অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? তো দেখো 43-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 746, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1 অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার বলতে প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে বোঝায়। পরবর্তী প্রশ্ন রয়েছে, থিওরি অফ রিলেটিভিটি কার আবিষ্কার? থিওরি অফ রিলেটিভিটি, তো দেখো 44 এখানে সঠিক উত্তর হয়ে যাবে আইনস্টাইন, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মহাবিশ্বের সময় ও স্থান ব্যাখ্যা করতে এই আপেক্ষিকতা তত্ত্বটি প্রদান করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর দ্বারা তৈরি? তো দেখো 45 এখানে সঠিক উত্তর হয়ে যাবে টাংস্টান, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো টাংস্টানের গলনাঙ্ক খুব বেশি হওয়ায় এটি প্রচণ্ড উত্তাপেও গলে যায় না, তাই এটি ফিলামেন্টে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, ধীরে চলা পাখার বৈদ্যুতিক খরচ কি হয়?
কমে না বাড়ে, না একই হয় নাকি বন্ধ হয়? তো দেখো 46 এখানে সঠিক উত্তর হবে একই হয়, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সাধারণ রোধযুক্ত রেগুলেটর ব্যবহারের ক্ষেত্রে পাখার গতি কমলেও বৈদ্যুতিক তাপ হিসেবে নষ্ট হয়, ফলে মোট খরচ কমে না, একই থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, রঙিন টেলিভিশন থেকে কোন রশ্মি নির্গত হয়? তো রঙিন টেলিভিশন এখান থেকে মূলত এক্স রে রশ্মি নির্গত হয়, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, জল বরফে পরিণত হলে আয়তনে কি হয়? তো দেখো জল যদি বরফে পরিণত হয় তাহলে আয়তনে বৃদ্ধি পায়, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জলের বিশেষ বৈশিষ্ট্যের কারণে জমাট বাঁধার সময় জল এর অণুগুলি দূরে সরে যায় এবং আয়তনে বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবথেকে শক্ত পদার্থ কোনটি? তো দেখো পৃথিবীর সবথেকে শক্ত পদার্থের নাম হচ্ছে হীরক, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো কার্বনের একটি বিশেষ রূপভেদ হচ্ছে হীরক, এটি পৃথিবীতে পাওয়া সবথেকে কঠিন প্রাকৃতিক পদার্থ। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন, সব আলো শোষণ করলে বস্তু কেমন দেখায়? যদি বস্তুর মধ্যে নির্গত সমস্ত আলো যদি শোষণ করা হয় তাহলে বস্তুটি মূলত কালো রঙের দেখায়, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। তোমরা অবশ্যই জানাও যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে, ধন্যবাদ।